হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাতে রাতে বন্ধুরা সকলেই কেমন আছেন? আমি আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সুস্থ আছি। আজ মঙ্গলবার, তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে ফেলি। আজ বেশ সকালে উঠে জামাকাপড় কাচাকুচি কমপ্লিট করে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম। সেটা গামছাটা জড়ানো আছে দেখেই আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন। তারপরে স্নান সেরে এসে ছাদে গিয়ে জামাকাপড় মেলে আর প্রতিদিনের মতন ফুলের ভিডিও করে নিচে নেমে আসলাম। শীত পড়ছে তো, তাই এখন ফুলের সংখ্যাও আগের থেকে কিন্তু কমেছে। তবুও গাছগুলিতে যে ফুল দিচ্ছে এতেই আমি খুশি। তারপরে নিচে নেমে এসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে পাস্তা সেদ্ধ করে নিলাম। কেন আজকে সকালে টিফিনে বানাবো পাস্তা। মেয়েদের স্কুল আছে, মেয়েদেরকে স্কুলে টিফিন দেবো। তাহলে চলুন পাস্তার রেসিপিটা আগে আপনারা দেখে নিন। তবে মেয়োনিজ ছিল না, মেয়োনিজ ছাড়াই সোয়া সস আর টমেটো সস দিয়ে শুধু আজকের আলু ডিম পেঁয়াজ দিয়েই পাস্তা করেছি। পাস্তাটা কিন্তু যেহেতুই পেঁচানো পাস্তা এনেছিল রিংটা, তাই পাস্তাটাকে একটু ভালো করে সেদ্ধ আগে করে নিলাম। তারপরে স্ট্রেনারটার মধ্যে জলটা ঝেড়ে নিয়ে এবারে কড়াইতে ডিমটা ভুজিয়া করে দেবো। আর দেখলেন প্রথম ডিমটা যাহা তো খুন্তি দিয়ে ফাটিয়েছি, বেশ একটু জোরেই বাড়িটা পড়ে গেছিলো। ডিমের খোসাটা সমেতই কড়াইতে পড়ে গেছিলো। তো যাই হোক, এমনি আর কোনো বিপদ কিছু ঘটেনি। ডিমের খোসাটুক তুলে আমি ফেলে দিয়ে আর একটা ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ঝুড়ো করে নিচ্ছি, কেননা পাস্তাতে দেবো দেখে। আর সবজির সাথে ডিমটা ঝুড়ো করলে সবজির সাথে এমনভাবে মিশে যায়, সেই ডিম ঝুড়োটা চাউমিন বলুন বা পাস্তায় বলুন দিয়ে খেতে ভালো লাগে না। আমাদের লাগে না, তবে সবার যে সমান সেটা কিন্তু নয়। অনেকের আবার ওইটাই খেতে বেশি টেস্ট লাগে। তবে আমার মা যখন স্কুলের টিফিন অথবা বাড়িতে চাউমিন বানিয়ে দিত, তখন কিন্তু আলাদা করে ডিম ঝুড়ো করতো না। আলু পেঁয়াজের সাথেই একসাথে ডিম ঝুড়ো করে সেই ছোটোবেলার হলুদ হলুদ চাউমিন বানিয়ে দিত। মাঝে মধ্যে খেতে বড়ই ইচ্ছা করে, এক এক সময় বানাইও। তবে ওই চাউমিনটা এই বাড়িতে সেরকম একটা হয় না। আমি বিয়ের পর থেকে এসে দেখেছি আমার শাশুড়ি মাও ঠিক এরকমভাবেই অনেকটা সবজি দিয়ে ডিম এইভাবে আলাদা করে ঝুড়ো করে রেখে সাদা সাদা সোয়া সস দিয়ে চাউমিন বানাতো, হলুদ দিত না। তাই এরকমভাবেই করেই অভ্যস্ত। আর সত্যি কথা বলতে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা বিয়ের পর নিজের ইচ্ছাটুকুনি কিন্তু ভুলে যেতে আস্তে আস্তে শিখেই যায়। তারা নিজে কি ভালোবাসে, নিজে এটা খেতে ভালোবাসতো, সেটা কিন্তু করে না। ওই যে সংসারে সবার ইচ্ছা পূরণ করতে করতেই তাদের নিজের ইচ্ছাটা যে কোথায় চলে যায়, সেটা সত্যিই তারা হয়তো নিজেরাও জানে না। তো আলু পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলাম, তারপরে ডিম ঝুড়োটা দিয়ে দিলাম, এবারে সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর তারপরে বেশ খানিকটা ভাজা ভাজা করে নিয়ে একে একে সোয়া সস আর টমেটো সস দু রকমের সস দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো। আর তারপরে একেবারেই মেয়েদের টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। কেন আজকে যেহেতু সকালে এই দিকের কাজটা একটু বেশি হয়েছে, মানে জলের কাজটা, কাচাকুচি করা, স্নান করা, মাথায় শ্যাম্পু করা, তাই আজকে রান্নাটা বসাতেও একটু দেরি হয়ে গেছিলো। মেয়েরা আজকে সিদ্ধ ভাতই খেয়ে নিয়েছে, আর আমি একবারে টিফিনটাও তাই কড়াইয়ের থেকেই ডাইরেক্ট ওদের টিফিন বক্সের মধ্যেই দিয়ে দিয়েছি, আলাদা করে বেড়ে আর রাখিনি। তো সেইটাই আপনাদেরকে শেয়ার করে ফেলবো যে আমি একদম সোজা মেয়েদের টিফিন বক্সেই টিফিনটা তুলে দিচ্ছি। আর তখন ঘড়ির কাঁটায় 9:30 মতন বাজে আমি যখন টিফিনটা বানাচ্ছিলাম। তবে আজকে আমাকে স্কুলে যেতে হয়নি। আজকে রান্নাবান্না কিছু কমপ্লিট হয়নি দেখে আজকের আমি মেয়েকে নিয়ে আর স্কুলে যাইনি, ওর দাদুর সাথে পাঠিয়ে দিয়েছিলাম। এদিকে টিফিনটা কমপ্লিট করি, তারপরে আজকে রান্না করব একটু পুঁই মেটুলি চিংড়ি মাছ দিয়ে, আর করব ভাঙর মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর ফুলকপি আলু ভাজা। তো চলুন একে একে দুপুরের রান্নার রেসিপিগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তবে আগে টিফিনটা কমপ্লিট করে দিই। এই 2025 সাল সবেমাত্র পড়ল, মনে হলো যেন এই আমরা 31st নাইট কাটালাম, 1 জানুয়ারি কাটালাম। আর দেখুন কিভাবে দেখতে না দেখতে চোখের পলকে নভেম্বর মাস পড়ে গেল, আর একটা মাস মানে হাতে।
তারপরে আবার কিন্তু নিউ ইয়ারের জন্য আমরা সবাই প্রস্তুত হব। ওই যে একটা কথা আছে না মির্জা গালিবের, সন্ধে নামে না অথচ বছর কেটে যায়। কালের নিয়মে আমরা সময়ের স্রোতে ভেসে চলেছি। কোথাও যাচ্ছি আমরা কিন্তু কেউ জানি না, তবে যাচ্ছি একটা কোথাও বহুদূর। হয়তো অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু বলার জন্য যে ভাষাটা প্রয়োজন সেটা বলতে পারি না। তফাৎটা এখানেই। তবে এখন পার্থক্য আরও অনেক কিছুতে, মানুষের সাথে মানুষের ভালোবাসার, বিশ্বাসের। আর এখন বিশ্বাস মানে তো চুক্তির মতন, যেখানে সই আছে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এইভাবেই আজকালকার জেনারেশান একের পর এক পেরিয়ে চলেছে, যেখানে কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই, কোনো শখ পূরণের চাহিদা নেই। আর জানেন তো, শখ পূরণেরও একটা মেয়াদ থাকে, আর সেই মেয়াদের পর সেই শখ পূরণ হলে তার মধ্যে কিন্তু কোনো আনন্দ থাকে না, শুধু বিষাদই থেকে যায়। তো যাই হোক, অনেক কথাবার্তা বলা হলো, আর এই কথাগুলি কিন্তু অনেকের ভীষণ ভালো লাগে। কমেন্টে জানান যে কথাগুলি খুব ভালো লেগেছে। কালকের ভিডিওতেই উমার গল্পকথা চ্যানেল থেকে উমা দিদিভাই জানিয়েছেন কথাবার্তাগুলি ভীষণ ভালো লেগেছে, আর রান্নাবান্না মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর কথাগুলি মন দিয়ে শোনার জন্য। আপনাদেরও যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে। ফুলকপি আলু ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবারে চলুন আমরা পুঁই শাকের মিটুলিটা রান্না করে ফেলি। পুঁই শাকটা খেতেও আমি কিন্তু বেশ ভালোবাসি, আর পুঁই মিটুলিটা আরও বেশি প্রিয়। তবে মাছের মাথা দিয়ে পুঁই শাক অথবা পুঁই মিটুলি কিন্তু আমার একদম ভালো লাগে না। ওটাতে যতই আমি মশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করি না কেন, একটা আঁশটানি গন্ধ আমার নাকে আসে। তাই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা আমি একদমই ভালোবাসি না। তবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর এই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি খেতে আমার কিন্তু অসাধারণ লাগে। তাই আজকের বেশ ভালো করে কষিয়ে রসিয়ে পুঁই মিটুলিটা রান্না করেছি। প্রথমে সবজিগুলি ভাজা বসিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবারে দিয়ে। আর একটা কথা জানেন, রান্নাটা কতটা সুস্বাদু হবে সেটা কিন্তু অনেকটা ফোড়নের ওপর ডিপেন্ড করে। ফোড়নটা যদি আপনি ভালো করে দেন তাহলে কিন্তু রান্নার একটা আলাদা স্মেল, একটা আলাদা স্বাদ আসে। আপনারা দেখবেন খেয়াল করে, আমি কিন্তু সবসময় ফোড়নটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিলাম, আর তারপরে কেটে রাখা শিম, আলু, বেগুন, কুমড়ো সবজিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে ছাড়ানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেটা আপনাদের দাদাভাই বাজার থেকে এনে ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিল। তো চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে, কেন চিংড়ি মাছ আমি কিন্তু বেশি ভাজি না, চিংড়ি মাছ বেশি ভাজলেই ওটা কিন্তু রাবারের মতন হয়ে যায়। তাই চিংড়ি মাছটা অল্প নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতন, তারপরে কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা মানে এমনি যে নর্মাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু এবারে দেবো জল, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা পুঁই মেটুলিগুলি দিয়ে দেবো। তবে এটা তো সবুজ মানে একদম যেটা কাঁচা পুঁই মেটুলি, তবে লাল লাল যেগুলি হয় জানেন, লাল পুঁই মেটুলিও হয়, ওগুলি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। কেননা এটার মধ্যে দানাটা অতটা বোঝা যায় না, ওই লাল যেটা একটু পেকে যায় পুঁই মেটুলি আর কি, লাল পুঁই মেটুলিটার মধ্যে দানাটা কিন্তু বেশ বোঝা যায়। আর আমি যেহেতু একটু দানাগুলি খেতে ভালোবাসি, তাই আমার লালটা খেতেও বেশ ভালো লাগে। আর পুঁই মেটুলি শুধু পেঁয়াজ দিয়ে ভাজা একজনদের বাড়ি খেয়েছিলাম, ওই রেসিপিটা আমি কোনো দিনও করিনি, সেটা খেতেও না বেশ লেগেছিল। একদম পেঁয়াজ দিয়ে না ছাঁকা তেলে ভেজেছিল, এবার ওটা পেঁয়াজটা আলাদা ভেজে মিশিয়েছিল না একসাথে করেছিল বুঝতে পারিনি, তবে মিটুলির সাথে পেঁয়াজটা কিন্তু একদম মজে গেছিলো। তবে দারুণ লেগেছিল, শুকনো ভাত দিয়ে খেতে ব্যাপক লেগেছিল আমার। তো যাই হোক, পিটুলিটা তো রান্না ভাজা ভাজা করে একদম হয়ে গেল। তো এবারে চলুন ফাইনাল একবার আরেকবার মিশিয়ে নিচ্ছি। এতে কোনো রকম ঘি গরম মশলা দিই না, তবে ধনেপাতা দিলেও একটু হয়, তবে আমি দিইনি। মিটুলির কিন্তু একটা আলাদা স্মেল আছে, আর ধনেপাতা দিলে স্মেলটা কিন্তু একদম কেটে যায়, সেই কারণেই আমি আর ধনেপাতা দিলাম না। তো দেখুন মিটুলি করা কমপ্লিট। তো এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। উফ, এই গরম গরম ভাত, পাশে এক হাতা এরকম গরম গরম মিটুলির তরকারি,
যারা ভালোবাসে না খেতে, তারা যে কী অমৃত খাবে সেটা বলে বোঝাতে পারবো না। আজকের মিটুলিটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল খেতে। আর এবারে লাস্ট ওয়ান, ফুলকপি আলু দিয়ে ভাঙর মাছের ঝোল বসিয়ে দেবো। মাছগুলি প্রথমে ভেজে নিই, আর তারপরে মশলা তো একবারে বেটেই নিয়েছি, সেটা দিয়েই করে ফেলবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তবে আজকের এক্সট্রা অনেকগুলি কাজ ছিল, যেমন বিছনার চাদর টাদর সকালবেলা সব কেচে তো নিয়েইছি, আর তারপরে মাছের ঝোলটা বসিয়ে মানে কমপ্লিট করে রেখেই আমি বিছনার চাদর টাদরগুলি একবারে পাল্টে নিয়েছি। কেননা আজকে তো আমাকে স্কুলে যেতে হয়নি, তাই মোটামুটি ৪৫ মিনিট মতন সময় আমার কাছে ছিল। তাই সেই ফাঁকে ভাবলাম বিছনার চাদরটাও একবারে পেতে নিই, যেন কাজটা কমপ্লিট করে রেখেই তারপরেই আরাত্রিকাকে পড়াতে যাব। ওকেও আজকে একটু তাড়াতাড়ি পড়াতে চলে গেছিলাম, কেন স্কুল থেকে ওদের বাড়ি আসতে আসতে আমার মোটামুটি ১২টা কি ১২টা বাজতে ৫ মিনিট বাকি এরকম হয়। আর আজকে আমি 11:30টার মধ্যেই চলে গেছিলাম। এদিকে মাছের ঝোলটা রান্না করি। তবে আজকে না ভীষণ হনুমানের উপদ্রব হয়েছিল আমাদের বাড়ির এখানে, আশেপাশের জায়গায়। তবে আগের দিন আমাদের ঘরের ভেতরে হনুমান ঢুকে পড়েছিল, আর আপনাদেরকে আমি বলেওছিলাম যে হনুমান কীভাবে তাণ্ডব করে রেখে গেছে। আজকে আমি যখন পড়াতে বেরোচ্ছি সেই সময় দেখি, আমি ছাদে উঠেছিলাম, প্রত্যেক দিনই জামাকাপড় সকালে একবার মেলে আসি, আবার যখন মেয়েকে নিয়ে স্কুলে বেরোই জামাকাপড়গুলি উল্টে দিয়ে আসি, যাতে যেদিকে রোদ পড়ে সেদিকে ঘুরিয়ে দিই, আর যেদিকটা শুকনো হয়ে যায় সেদিকটা উল্টে দিই। এটা যারা কেচে ধুয়ে মেলে তারা এটা করবেই, কেন ওটা তাদের অভ্যাস। কেন জামাকাপড়গুলি কাচবো সেটা ওরকমই ফেলে রাখলে তো আর শোকাবে না, তাকে উল্টে পাল্টে শুকিয়ে ঘরে নিতেও হবে। আর শীতকালে দেখবেন রোদটা কিন্তু সরে যায়, গরমকালে যেমন এক জায়গায় অনেকক্ষণ রোদটা স্টে করে, শীতকালে কিন্তু এক জায়গায় রোদ স্টে করে না, সেটা কিন্তু সরতে থাকে ক্রমশ। তাই জামাকাপড়গুলিকেও দড়ি পাল্টে দিতে হয়। তো সেরকমভাবেই আমি যখন ছাদে উঠছি দেখি পাশে জেঠিদের বাড়িতে প্রায় ৭-৮টা বেশ বড় বড় হনুমান বসে রয়েছে। আমি আর জামাকাপড় ওল্টানোর মতন সাহস দেখাইনি, কেন আমি যাহাতক সিঁড়ি দিয়ে নামবো, হনুমান যদি দেখে নেয় আমাকে, ওরাও কিন্তু ওই পথেই চলে আসবে, আগেরবার যেটা হয়েছিল। তাই এইবারে আমি হাফ ছাদে উঠে যখনই দেখলাম জেঠিদের পাঁচিলে বসে রয়েছে লাইন দিয়ে, আমি তাড়াতাড়ি নিচে নেমে দরজা লক করে দিয়েছি, যাতে ওরা নিচে নামলেও ঘরের ভেতরে না ঢুকতে পারে। আর ঘরে ঢুকে পড়লেই আমাদের একটা ঘর থেকে আরেকটা ঘরের রাস্তা, তো মানে ওরা বেরোতে বুঝতে পারবে না যে কোন রাস্তাটা দিয়ে বেরোবে, ওরাই প্রবলেমে পড়ে যাবে। তো যাই হোক, তারপরে তো আমি চলে গেছিলাম পড়াতে, আর সেটা কোনো অসুবিধা হয়নি। পরে মানে বাবা এসে বলল, না না হনুমান আজকের আর ঢোকে নি ঘরের মধ্যে। তো বাবাও দরজাগুলো বন্ধ করেই রেখেছিল। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু ভেজেও তুলে নিয়েছি। এদিকে মিক্সির মধ্যে আদা জিরে লঙ্কা তো আগে বেটেই নিয়েছিলাম, তার মধ্যেই একখানা বড় সাইজের টমেটো দিয়ে টমেটোটাও কিন্তু পেস্ট করে নিলাম। মাছের ঝোল বলুন, মাছের ঝাল, বা যে কোনো মাংসে বা যে কোনো তরকারিতে যদি আমরা টমেটো দিই, টমেটোটা কুচিয়ে কেটে দিলে যে পরিমাণ গ্রেভিটা হবে, তার থেকে যদি টমেটো আপনি পেস্ট করে দেন না, গ্রেভিটা কিন্তু আরও ভালো হবে, আরও সুস্বাদু হবে, আর খেতেও কিন্তু টেস্ট হবে। তাই আমি সবসময় টমেটো আদা জিরের সাথে বা পেঁয়াজ রসুনের সাথে, পেঁয়াজ রসুনের তরকারি রান্না করলে পরে টমেটোটা একবারে পেস্ট করে দিই, এতে গ্রেভির থিকনেসটা ভালো আসে। তো আদা জিরে কাঁচা লঙ্কার সাথে টমেটোটা আরও একবার পেস্ট করে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে। তারপরে একে একে যা যা গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে, কেন মিক্সির বাটিতে মধ্যে দেখবেন মশলা দিয়ে দেওয়ার পরেও না অনেকটা মশলা কিন্তু লেগে থাকে, তাই ওই মশলাটাকে নষ্ট না করে একটুখানি জল দিয়ে, সেই তো মশলা কষাতে জল দিতেই হবে, তাই মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিই। মশলাটাকে ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপি আলুগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আলুগুলি দিয়ে আবারও একটু জল দিলাম, দিয়ে সামান্য একটু জলই দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। বেশ মশলার থেকে তেল ছেড়ে আসলে আর ফুলকপি আলুর সাথে মশলাটা মিশে গেলে তারপরে ফাইনালি মাছের ঝোলের জলটা আমি দিয়ে দেবো।
আর ভাঙর মাছ যেহেতু খুব নরম মাছ, আমি সবসময় বলে থাকি, তাই ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছটা অ্যাড করব, আর তারপরে ধনেপাতাগুলি অ্যাড করে দেবো, মানে ধনেপাতা কুচিয়ে দেবো, সেটা আমি হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। এখনের ধনেপাতা তো একদম কচি নরম, তাই। তবে জানেন, আমরাও কিন্তু ধনে ছড়িয়েছি, দেখি ধনেপাতা গাছ উঠলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে মাথার গামছাটা আমি খুলে নিলাম, কেন চুলটাও আমাকে শুকাতে হবে পড়াতে যাওয়ার আগে, কেন চুল ছেড়ে আমি বেরোই না, আমার না ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। অনেকেই আছেন বেশ ভালো লাগে দেখতে, লম্বা চুল ছেড়ে যাচ্ছেন, বিয়েবাড়ি বলুন, কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা পুজো পারপাসে। আমার জানি চুল ছেড়ে রাখতে ভীষণ বিরক্তিকর লাগে, তাই আমি সবসময় চুলটা বেঁধেই যাই। এটা এখন বলে না, বিয়ের আগের থেকেই। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি ধনেপাতাগুলি দিয়ে দিচ্ছি। চুলটা ভিজে বলে চুলটা আমি কিন্তু আটকাইনি, তাই গামছাটা জাস্ট খুলে এমনি চুলটা মুছে নিয়েই দেখলাম যে মাছের ঝোলটা হয়ে গেছে। যখন মাছের ঝোলটাকে কমপ্লিট করি, তারপরে চলে যাব বিছনার চাদরটা পাল্টাতে, কেননা সেই বিকালে পাল্টালেও আমাকেই পাল্টাতে হবে, তাই ভাবলাম হাতে যখন সময় আছে কাজটা কমপ্লিট করে রেখেই যাই। আর ওই কাজ ফেলে রেখে গল্পগুজব করা অথবা আড্ডা মারা বা সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। সবসময় কাজ কমপ্লিট করে রেখেই আমি বাকি কাজ করি। তো দেখুন মাছের ঝোল হয়ে গেছে, একদম গরম গরম ফুলকপি আলু দিয়ে নামিয়েও নিয়েছি, ধনেপাতা দিয়ে দারুণ হয়েছিল মাছের ঝোলটা খেতে। মাছের ঝোল নামিয়ে রেখে চলে আসলাম বিছনার চাদর পাততে। এই একটা কিন্তু বিশাল বড় কাজ, এই প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার করে চাদর তোলা, সেটা কাচা, আবার নতুন করে চাদর পাতা, মানে কি বলবো, আর প্রত্যেক দিনের বিছানা তোলা, একদম পরিপাটি করে বিছানা গুছিয়ে রাখা। বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না, কেন ঘরে ঢুকে যে শান্তির জায়গা সেটা হচ্ছে বিছানা। আর বিছানাটাই যদি এলোমেলো হয়ে থাকে, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলো বা মেয়েদের বই খাতা থাকলো, আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে, ভীষণ ইরিটেটিং হয় নিজের মধ্যেই। যে বিছানাটা, মেয়েদেরকেও বলি সবসময় বিছানা টান টান পরিষ্কার করে সুন্দর করে রাখবি, এতে দেখবি কোথার থেকে আসলে পরে নিজেরও অনেকটা শান্তি হবে, অনেকটা রিল্যাক্স ফিল হবে, যে না বিছানাটার মধ্যে একটু বসি হাত পা ছড়িয়ে। তাই আমি সবসময় ঘুম থেকে উঠেই, মেয়েরা উঠে যাওয়ার পরেই একদম বিছানা তুলে পরিষ্কার টান টান করে তারপরে বাকি কাজ করি। আমার এটা অভ্যাস একদম বিয়ের পর থেকেই। তো দেখুন বিছনার চাদর পাতা হয়ে গেল, এবারে বালিশের ওয়ারগুলি নিচে বসে বসে এক একটা চেঞ্জ করে বালিশগুলিও সাজিয়ে নেবো, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে বিছনার চাদরটা, এটা না বানানো বিছনার চাদর, এটা থান পিস যে হয়, কলমকারি প্রিন্টের ওপরে থান পিসের ওপরে এই বিছনার চাদরটা আমি যে দিদির কাছে জামা কাপড় বানাই, সেই দিদির দোকান থেকে বানিয়েছিলাম। আর এই চাদরটা সৌমিদির, মানে সৌমির সারাদিন চ্যানেলের সৌমিদির ভীষণ পছন্দ। এই বিছনার চাদরটা পাতলেই দিদি বলে একটু দেখিও চাদরটা, তাই বিশেষ করে দিদির উদ্দেশ্যেই দেখালাম। আর এই যে দেখছেন আমাদের পুকুর পাড়ের বিকেলের সৌন্দর্য, পরন্ত বিকেলের শেষে পাখিরা সুন্দর ডাকতে ডাকতে ঘরে ফেরে, সেটা দেখতে বেশ ভালো লাগে। আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, টাটা।